আমাদের প্রথমে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের একজন লিসেনার। আজকে তিনি তার ঘটনা শেয়ার করবেন। আপনার নামটা প্লিজ একটু জিজ্ঞেস করছি, আপনার নামটা বলবেন প্লিজ। হ্যালো রাসেল ভাই, আমার নাম হচ্ছে অর্ণব, নারায়ণগঞ্জ থেকে এসেছি। নারায়ণগঞ্জ থেকে এসেছেন। আপনার জীবনে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, সবগুলো ঘটনা কি নারায়ণগঞ্জে ঘটেছে না মনে হয়? না, নারায়ণগঞ্জ ঘটেনি। আচ্ছা, এখন যে ঘটনাটা বলবেন সেটা কোথায় ঘটেছে? সেটা ঢাকারই কোনো একটা হসপিটালে। ঢাকারই কোনো একটা হসপিটালে। শুনি আপনার ঘটনাটা। তো এই তো লাস্ট জুন মাসের 2 তারিখ আমার এক আঙ্কেল ঢাকার কোনো একটা হসপিটালে ভর্তি হয়। তো ওনার ট্রিটমেন্টের জন্য ওনার বাসার তেমন কেউ আসেনি, তো আমি ছিলাম সাথে। আচ্ছা। তো ওনার সিসিউতে ভর্তি করি। ভর্তি করার পর প্রায় রাত 3টা বাজে। তো আমি কি করব, ওনার সাথে তো আর থাকা যায় না, একটু বারান্দায় হাঁটাহাঁটি করছিলাম। আচ্ছা। তো এমন সময় খেয়াল করলাম যে সাতক্ষীরা থেকে একটা অ্যাম্বুলেন্স আসলো। তো অ্যাম্বুলেন্স থেকে একটা মহিলা নামলো। মহিলাটার সাথে একটা বৃদ্ধ মানুষ। উনি প্রচন্ড অসুস্থ ছিল, ওনার কোনো সেন্স ছিল না। ওনারে হসপিটাল ভর্তি করা হলো। সিসিউতে আমার আঙ্কেলের পাশের একটা বেডে ওনাকে ভর্তি করা হলো। তো মহিলার সাথে কেউ আসে নাই, উনি একাই নিয়ে আসছে ওই লোকটারে। তো মহিলা বলতেছে আমার সাথে কেউ আসে নাই, তো যদি আমার কোনো ওষুধের দরকার হয় তাহলে বাবা তুমি আমাকে ওষুধগুলো আইনে দিও। তো আমি বললাম যে আচ্ছা। তারপরে ডক্টর আসলো, ডক্টর এসে বললো যে এই ওষুধগুলো আনতে হবে। তো মহিলা আমারে বললো যে ওষুধগুলো আইনে দিতে। তো আমি আনলাম। এর 5-7 মিনিট পর ডক্টর আবার 3টা ওষুধের নাম বললো। তো ওষুধগুলা আবারও আমার আইনে দিতে বললো উনি। তো আমি আনতে গেলাম। আনার পরে আনলাম। তো ডক্টর বলতেছে এইবার হচ্ছে লাস্ট ট্রিটমেন্ট ওনার। এই ট্রিটমেন্টটা যদি কাজে না দেয় তাহলে ওনাকে আর বাঁচানো যাবে না। তো আপনি এই ইনজেকশনটা এনে দেন। তো মহিলা আমাকে টাকা দিয়ে বললো বাবা তুমি লাস্ট বারের মতো যাও, বাঁচানো যায় কিনা। তো আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, এতক্ষণ 2বার সিঁড়ি দিয়ে নামলাম। এইবার ভাবলাম যেহেতু একটু ক্লান্ত আমি লিফট দিয়ে নামি। তো লিফটের ভিতরে উঠলাম, সাথে আমার একটা লোক ছিল, ওই পাশের একটা বেডেরই। তো দুইজনের ভিতরে গেলাম লিফটের ভিতর। লিফটটা লাগার পর খেয়াল করলাম উপরে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা যে শুধুমাত্র লাশ আনা নেওয়া করার জন্য এই লিফটটা ব্যবহার করা হবে, এরকম কিছু একটা। এটা আপনি আগে খেয়াল করেননি? আগে খেয়াল করিনি। আচ্ছা। জাস্ট লিফটটা লাগার পর তারপরে আমি বিষয়টা খেয়াল করছি। তো যখন নাকি ফার্স্ট ফ্লোরে আমি নামলাম, লিফটটা খুললো। এমন সময় খেয়াল করলাম আমি যেই বয়স্ক লোকটার জন্য ওষুধ আনতে গেলাম, ওই লোকটা খালি গায়ে ওই জায়গায় যে অবস্থায় দেখে আসছি ওনারে, ওই অবস্থায় সে উনি দাঁড়ায় আছে নিচে। তো আমি আর আমার পাশের লোকটা অবাক হয়ে গেলাম। একটু আগে লোকটা দেখে আসলাম, উনি এতটা অসুস্থ, ওনার সেন্স নেই, উনি কিভাবে এই জায়গায়? প্রচন্ড পরিমাণে লোকটা ঘামতেছিল। লিফট খুলতে আপনি তাকে? হ্যাঁ দেখলাম। এরপরে আমি পাশের লোকটাতে হাত দিয়ে ধরলাম। আমি নিজে কন্ট্রোল করতে পারতেছিলাম না বিষয়টা দেখে। তারপরে ওই বৃদ্ধ লোকটা আমাকে বললো বাবা তুমি তো আমার অনেক উপকার করলা, তুমি এই ওষুধটার আনা আমার জন্য দরকার নাই, ডক্টর আমাকে এই ওষুধটা দিতে পারবে না। আমি ওনার কথা শুনে ওনার দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। এরপর আমি বের হলাম লিফটার থেকে। এরপর বের হওয়ার পর বৃদ্ধ লোকটা লিফটের ভিতরে চলে গেল, লিফটটা লেগে গেল। এরপরে আমি ওষুধটা আনতে গেলাম, একটু নার্ভাস ফিল করতেছিলাম তখন। তো ওষুধটা আনার পর প্রচন্ড গতিতে আমি উপরে উঠলাম ওষুধটা নিয়ে যাওয়ার জন্য। ওষুধটা নিয়ে যেতে দেখি ডক্টর ওনার মুখটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিল, মানে উনি মারা গেছে। মহিলাটা প্রচন্ড কান্নাকাটি করতেছে। তো 1 ঘন্টা পরে যখন নাকি পরিবেশটা একটু নর্মাল হলো, আমি মহিলাটাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আন্টি, আমি যখন নাকি নিচে নামলাম তখন কি আঙ্কেল কি নিচে নামছিল? বাবা তুমি কি বলো এইসব? তুমি যখন নাকি বাইরে বের হলো তখনই ওই লোকটা মারা গেছে। তখনই মারা গেছে? তখনই মারা গেছে। তারপরে এই বিষয়টা আমি আর বুঝতে পারলাম না। পরের দিন আসলাম, আমাদের মসজিদের ইমামের সাথে বিষয়টা শেয়ার করলাম। আমাদের ইমাম সাহেব বললেন যে উনি নামাজি ছিলেন হয়তোবা, তুমি যেহেতু ওনার অনেক উপকার করছো, তোমার উপকারের মানে একটু কৃতজ্ঞতা স্বীকার করার জন্য তোমার সাথে আসছিল একটু দেখা করতে আর কি, ওনার আত্মাটা। এবং আপনি যখন দেখেছেন তখন ডেফিনেটলি মানে একদম ধরেই নেওয়া যায় যে ওই সময় যিনি যার জন্য ওষুধ আনতে যাচ্ছিলেন তিনি মারা গেছেন। হ্যাঁ মারা গেছেন, ততক্ষণে তিনি মারা গেছেন। হ্যাঁ। অনেক অন্যরকম একটা ঘটনা এবং আমি খুবই খুবই অবাক হয়েছে। আমি কয়েকবার আজকে এই ঘটনাটা শোনার সময় জিজ্ঞেস করেছি যে আপনি যা বলছেন এটা ঠিক বলছেন তো? এবং তিনি প্রত্যেকবার হ্যাঁ ঠিক বলছেন তো। এখন আরেকবার হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো এরকম অদ্ভুত ঘটনা মানে কতই অদ্ভুত ঘটনা ঘটে আমাদের চারপাশে। আপনার কাছে নিশ্চয়ই এরকম ঘটনা জানা আছে আপনার, সেই ঘটনাগুলো যদি জানা থাকে
আমরা পরবর্তী ঘটনায় যাই। পরবর্তী ঘটনাটা একটু অদ্ভুত এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মিজানুর রহমান সানি, আমি এসেছি দোহার কার্তিকপুর থেকে। জি। আমি ঘটনায় চলে যাই। তো আমি 2013 সালে গ্রামের বাড়ি যাই কুরবানির ঈদ করতে। ঈদের 2-3 দিন পর আমরা রাস্তা দিয়ে হাঁটতে থাকি। তো আমার ফ্রেন্ড হঠাৎ বলতে থাকে যে চল বাসায় গিয়ে মোবাইলটা নিয়ে আসি। তো যে কথা সেই কাজ, গেলাম ওদের বাসায় যাওয়ার পরে দেখি ওখানে একটি লোক মানে কি কোন একটা গল্প বলছে সবাইকে নিয়ে। তো গল্প শুনতে কার না ভালো লাগে, আমরা রীতিমতো বসে পড়লাম। তো তার বর্ণনা একটু আমি দিয়ে নিই। তিনি ছিলেন একটু আধ্যাত্মিক টাইপের, মাথায় বড় বড় চুল, লাল সালোয়ার টাইপের কাপড়, চাদর পরা, এবং কি মানে কি আমরা সবাই শুনছিলাম মনোযোগ দিয়ে। তিনি বলতে থাকেন তার সাথে ঘটনাটি ঘটান। তার নাম কবির চাচা, আমরা সবাই কবির চাচা নামে চিনতাম ডাকতাম। তো তিনি ও তার এক মামাতো ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেন। তিনি ও তার মামাতো ভাই মানে কি সম্পর্কে খুবই ঘনিষ্ঠ ছিল, এমনিতেও বন্ধু সুলভ। তো তারা একদিন ঠিক করে যে তারা চকে ঘাস কাটতে যাবে দুজনে। তো তারা ঘাস কাটতেছে, সবকিছু ঠিকঠাক। হঠাৎ করে মানে কি তার মামাতো ভাই, তার নাম হলো আসলাম, সে মানে চিৎকার করে ওঠে। তো তার কাছে কবি চাচা গিয়ে দেখে যে তার হাতের আঙুলির ডগায় মানে কি 2টা দাগ। সে দাগ দুটো দেখেই সে বুঝতে পারে যে এটা কি এর দাগ। এটা বেসিক্যালি এটা ছিল কালগোখরার কামড়। তো তাকে তাড়াতাড়ি করে বাসা নিয়ে আসা হয়। তো বাড়িতে আনতে আনতে তার মানে কি শরীর হাত পা নীল হয়ে ওঠে। আশেপাশে গ্রামের যত সাপুড়ে ছিল, ওঝা ছিল, তাদেরকে খবর দেওয়া হয়। তারা মানে কি কেউ কিছু করতে পারছিল না, মানে কি রোগীর কোনো সুস্থতা তারা করতে পারছিল না। তো মানে কি এক ওঝা বলে যে এটা অসম্ভব, মানে কি রোগী ভালো করা সম্ভব না। তো তার পাল ছিল না, কিন্তু কেনই যেন মানে কি কবির চাচার মনে হইতেছিল যে এখনো মরে নাই বা এখনো করার কিছু আছে, হাতে এখনো সময় আছে। তো তিনি বাড়ির সবাইকে লাশটাকে দাফন করতে মানে কি বারণ করে এবং কি গ্রামের সবাইকে দেখাতে বারণ করে সে ঢাকায় চলে আসে কোন একটা উদ্দেশ্যে। তার উদ্দেশ্যটা ছিল এরকম, তিনি ঢাকার এক দরবেশকে চিনতেন। আমরা তার নাম বলবো না, আমরা মানে মোটামুটি ঢাকার কোন একজন দরবেশ যাকে মোটামুটি নাম বললে সবাই চিনবেন, এরকম কেউ একজন। আমি নামটা জানি, বাট আমরা নামটা উল্লেখ করতে চাচ্ছি না। আচ্ছা, মানে কি তাকে মানে কি তার ইটা ছিল এরকম যে তাকে পেছন থেকে 2 হাত সমেত জড়িয়ে ধরতে পারলে মানে কি কিছু একটা চাইলে সে তাকে ফিরিয়ে দেয় না, এরকমটা। তো তাকে সে সৌভাগ্যবশত তাকে পেয়ে যায় এবং কি তাকে পিছন থেকে ওরকম ভাবে জড়িয়ে ধরেন। এবং কি সে বলতেছিল কবির চাচা যে আমি যখন 2 হাত দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরছি, আমার মনে হইতেছিল যে আমি কোন একটা আগুনের গোলা ধরছি। এতটা ফোর্স তার থেকে মানে কি বিপন্ন হচ্ছিল। তার মানে কি মনে হচ্ছিল যে হাতের কবজি থেকে কুনোই থেকে মানে কি ছুটে ছুটে আসতেছে, মানে কি এতটা শক্তি দিয়ে সে বলতেছে ছাড় আমাকে। তো কবির চাচা বলে যে না, আমাকে কথা না দেওয়া পর্যন্ত আমি ছাড়বো না। তো কিছুক্ষণ পরে সেই দরবেশটি বলে যে হ্যাঁ, আমি তোকে কথা দিলাম, তুই কেন এসেছিস আমি বুঝতে পারছি। তো যা যা করতে বলবো তুই কি করতে পারবি? তো কবির চাচা এক কথায় রাজি হয়ে যায়। তো তাকে বলে যে এরকম তোকে দাফন করা হয়ে গেছে, তো তুই করবি কি, তুই এরকম আজকে রাতে রাত মানে কি মধ্যরাতে তুই ওখানে কবরস্থানে থাকবি। এবং কি একা আসলে ভালো হয়, যদি তোর কোনো বিশ্বস্ত বন্ধু থাকে, বিশ্বস্ত কেউ থাকে, তাকে তুই সাথে আনতে পারিস। মানে তাকে এরকম করে আর বেশ কিছু উপকরণের কথা বলে দেয়, যে এরকমটা যে 3.5 হাতে একটা বাঁশ লাগবে, তারপরে এই কলা গাছের যে মাইস পাতা সেটা লাগবে, নতুন একটা ঘটি, সেটা করে মানে কি 7 ঘাট থেকে পানি আনা, এবং কি একটা কুদাল। তো তারা উপকরণ সবগুলো নিয়ে এরকম তার অপেক্ষায় থাকে। তো ওই কবরস্থানের পাশ দিয়ে একটা নদী। তো ওই নদীতে ভেলায় মানে কি তারা দূর থেকে মানে কি এরকমটা বুঝতে পারছে যে ভেলাই করে এসে মানে কি হেঁটে হেঁটে তার সামনে আসছে। বলে আমি আসছি, কোনো সমস্যা নেই। তো তার কথা অনুযায়ী মানে কি তারা কাজ শুরু করে দেয়। কবর খুঁড়ে তাকে বের করে আনা হয়। বের করে আনার পরে তার মাথায় মানে কি অনেক ঝাড়ফুঁক করে এবং কি নানা কিছু বিড় করে বলে তার মাথায় ফু দিচ্ছিল এবং কি পানি দিয়ে মাথায় প্রলেপ করছিল এবং অনেক কিছু বলতেছিল। এরকমটা 20 থেকে 25 মিনিট যাবার পর সেই মানে কি আসলাম মানে কি মা বলে একটি ডাক দিয়ে ওঠে এবং কি তার জ্ঞান আসে, কিন্তু সে কিছু বলতে পারতেছিল না। তারা এতটুকু মনে আছে যে সে ঘাস কাটতে, এবং এই যে সেন্সলেস অবস্থা ছিল, এর মধ্যে তার কোনো মানে কোনো ধরনের কোনো পরিবর্তন বা কোনো কিছু হয় ওরকম না, ওরকম কোনো পরিবর্তন হয়নি। তাকে ওরকম সুস্থ তোলার পরে সে স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু তার কিছু মনে নেই যে সে কি করছে বা কোথায় ছিল এতক্ষণ এই টাইমটা। তার শুধু এতটুকু মনে আছে যে
সে মানে কি ঘাস কাটতে গেছিল, এইটুকু খালি মনে আছে। এইটুকু তার মনে। তো মানে কি এরকম সবকিছু করার পরে সে বলে যে এখন কোনো তোমাদের ভয় নেই, মানে সেই দরবেশটা বলে এখন তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা এখন বাসায় যেতে পারো, তো আমার এখন আসতে হবে, আমি আসি। যে কথা বলে সে হাঁটতে হাঁটতে সেই নদীর দিকে আসে এবং যে সে ভেলাই করে, দূর থেকে অতটা দেখা যাইতেছে না, সে বললো যে ভেলাই করে সে চলে আসে এরকমটা। তো তাকে নিয়ে তারা মানে কি তিনজন ওখানে একটি গাছের নিচে বসে এবং কি অনেক টেনশন ফিল করে যে এখন কি করবো বা এখন কি করা উচিত আমাদেরকে। তো তারা বুদ্ধি করে যে তারা ঢাকা চলে আসবে কাউকে কিছু না জানিয়ে। তো বললো, আসলাম বললো যে না, যাওয়ার হয়ে গেছে, আমি বাসায় যাবো, সেটা হবে। তো আমি বলিনি, মানে কি সে বিবাহিত ছিল আসলাম। তো বাসায় আসার পর মানে সকালের দিকে তারা বাসায় আসে, বাসায় আসার পর তার স্ত্রী তাকে প্রথম দেখে, দূর থেকে দেখে সে সেন্সলেস হয়ে পড়ে, যেটা সে কি দেখলো বা এটা কি করে সম্ভব। তো আসার পরে এরকম তাকে এক এক করে সবাই দেখতে থাকে, আসতে থাকে। এরকম ডাক্তার টাক্তার কিচ্ছু দেখায় নাই? না না না, সেটা ডাক্তারের কোনো ই ছিল। আর ঘটনাটা আজ থেকে প্রায় 25 থেকে 30 বছর আগেকার ঘটনা। আচ্ছা। ওরকম তার ফ্যাসিলিটি গ্রামের বাড়ি ছিল না আচ্ছা। ডাক্তারের কোনো। তো তাকে দেখে সবাই এরকম 2-4 গ্রামে থেকেও তাকে দেখতে আসে এবং কি এই ঘটনাটি কার্তিকপুর এলাকায় মানে কি খুব প্রচলিত একটি ঘটনা ছিল। কার্তিকপুর এলাকায় না? মানে কেউ যদি খোঁজ দেন তাহলে তিনি সেটা জানতে পারবেন। দোহারে কার্তিকপুর। আচ্ছা, ওকে। তারপরে তিনি মানে কি ওই পরে তার সাথে মানে কি তার স্ত্রী মানে কি তার স্বাভাবিক হয় এবং হওয়ার পরে তাকে মেনে নেয়। প্রথম দিকে সবাই অস্বীকার করলে পরবর্তীতে সবাই তাকে মানে কি মেনে নেয় এবং এটা একটা নর্মাল। আপনি যেন কি বলছিলেন যে সাপে কামড় দিলে অনেক সময় এরকম? হ্যাঁ, গ্রামও আমাদের ওদিকে মানে কি একটা প্রচলন আছে যে জানি গ্রামে বাস করে তারা শুনতে পাবে যে সাপে কামড় দিলে 7 দিন পর্যন্ত নাকি ইটটি নিচে দম থাকে, এরকম একটা মানে কথা প্রচলিত আছে। আচ্ছা। এবং কি তার মানে কি তিনি মারা যাওয়ার পর তার বুক থেকে মানে কি একটা শব্দ আসতেছিল, কিন্তু তার হাতে কোনো পালস ছিল না, কোনো পালস ছিল না, নিঃশ্বাসটাও ছিল। আচ্ছা, এটা আপনাদের ওই এলাকায় ঘটেছে? হ্যাঁ। আমার এখনো বিশ্বাস করতে প্রবলেম হচ্ছে। যাই হোক, আপনাদের বিশ্বাস করা না করা পুরোপুরি মানে আমাদের সবারই বিশ্বাস করা না করা পুরোটাই নিজের ব্যাপার। বাট সত্যি কথা বলতে যেটা, সেটা হচ্ছে উনি বারবার করে দাবি করছেন যে এরকম ঘটনা একটা ওই এলাকায় ঘটেছে এবং ওই এলাকায় প্রচলিত আছে। আমরা শুধু সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। আমি দেখতে পাচ্ছি আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আপনার নামটা আরো একবার বলবেন। প্রথমে আপনি ঘটনা শেয়ার করেছেন, আরো একটা ঘটনা আমরা শুনবো তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন আরো একবার। হ্যালো রাসেল ভাই, আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি অর্ণব। হ্যাঁ, আমি কোনো সুযোগ দিচ্ছি না। আপনি নিজে ভালো ঘটনা লিখে এখানে এসেছেন এবং লিসনাররা প্রত্যেকে আমাদের যারা রয়েছেন তারা আপনার ঘটনার অনেক প্রশংসা করছেন, মানে এবং এটাই হচ্ছে রিজন আর কি। দ্যাটস ইট। ওকে, শুরু করি আমরা। এখন যে ঘটনাটা বলবো এটা আমার গ্রামের বাড়িতে ঘটা একটা ঘটনা আমার সাথে। তো ঘটনাটা হচ্ছে 2012 সালের রোজারিদের 2 দিন পরের ঘটনা। তো বন্ধুদের সাথে সারাদিন ঘুরে ফেরার পর সন্ধ্যার পরে আমি বের হই। আমার সাথে অনেকে ছিল, কয়েকজন ফ্রেন্ডেও বিদায় দেওয়ার পর সন্ধ্যার সময় আমি আর একটা মামারে সময় দেওয়ার জন্য ওনার বাসায় গেলাম। উনি আমাকে ঘুরতে ঘুরতে একটা আমাদের পাশের এলাকার হিন্দু বাড়ি বলে পোড়া বাড়ি, তো হিন্দু বাড়িতে গেলাম। তো মামা ফোনে কথা বলতেছিল, সব সময়টাই উনি ফোনে কথা বলতেছিল। তো উনি আমার নিয়ে গেছে। তো আমি জায়গাটা আমার কাছে কেমন জানি অদ্ভুত লাগতেছিল তখন। তো আমি আশেপাশে দেখতেছিলাম আর মামার দিকে তাকাচ্ছিলাম বারবার, কারণ আমার কাছে কেমন জানি অদ্ভুত লাগছিল। তো এমন সময় খেয়াল করলাম যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে ওই রাস্তায় যে কে যেন আসছে, সাদা কাপড় পরে, সাথে একটা পিচ্ছি, 4 থেকে 5 দিন বয়স হবে বেবিটার কোলে। একটা জায়গায় এসে থেমে যায় যেখানে মানুষের চলাচল নেই, এমন একটা জায়গায় গিয়ে থেমে যায়। তো পিচ্ছিটা তখন অনেক কাঁদতেছিল। তো মহিলাটা মানে কান্নাটা থামানোর চেষ্টা করতেছিল। আমি এটা দেখে মামারে বলতে চেষ্টা করলাম, কিন্তু মামা ফোনে ব্যস্ত থাকার কারণে আমি ওনারে বলতে পারিনি। ওনারে জোর করে আমি ট্রেনে বাসায় নিয়ে আসলাম। তারপরে রাত তখন প্রায় 10টা 15 বাজে। বাসায় এসে 11টার মধ্যে আমি শুয়ে পড়লাম, আর 11:30টার মধ্যে ঘুমাইয়া পড়ছি মনে হয়, এরকমই সময়টা। তো আমার হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে দেখি যে মোবাইলে দেখলাম যে 1:40 বাজে তখন। তো যখন নাকি এমন একটা অদ্ভুত একটা শব্দে আমার ঘুমটা ভাঙে। শব্দটা হচ্ছে এরকম, টি টেবিল বা টেবিল ফ্লোরের মধ্যে টানাটানি করলে যেরকম শব্দটা হয় ওইরকম। তো আমি বিষয়টা খেয়াল করলাম যে আমার রুমে রাখা টি টেবিলটা, সোফার পাশে যে টি টেবিলটা রাখা আছে ওইটা
4 থেকে 5 হাত দূরে চলে গেছে, যে জায়গায় আগে ছিল। তো আমি ভাবলাম হয়তোবা কেউ নিতে পারে, আমি ঘুমানোর পর কেউ নিতে পারে, আম্মু, ভাইয়া বা আব্বু। লাইটটা জ্বালালাম, টি টেবিলটা ঠিক করলাম, তারপর আবার শুয়ে পড়লাম। এরপরে আবার কিছুক্ষণ পর এরকমই একটা শব্দ, তারপর আবার দেখলাম টি টেবিলটা আরেক জায়গায় চলে গেল। তো আমি ভয় পেয়ে গেলাম বিষয়টা। তেমন কোনো পাত্তা না দিয়ে কয়েকটা সূরা পড়তে পড়তে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর যখন নাকি সোজা হয়ে শুইলাম, এমন সময় উপর থেকে মশারি ভেদ করে ছিঁড়ে আমার উপরে কি যেন একটা পড়লো। এরকম একটা যে প্রচন্ড বড় বড় লোম আর হনুমানের টাইপের দেখতে। এটা হচ্ছে আমি ড্রিম লাইটের আলোতে দেখছিলাম রুমে। তো আমার গলা চেপে ধরে, এত পরিমাণে জোরে গলা চেপে ধরে যে আমার মুখ দিয়ে লালা ঝরছিল তখন। আর আমি বাঁচার জন্য আর্তনাদ করছিলাম ওই জিনিসটা থেকে। তো আমার শরীরে তখন কোনো শক্তি ছিল না। শক্তি ছিল না বলতে কাউকে ডাকার চেষ্টা করতেছি, আম্মুকে, ভাইয়াকে বা আব্বুকে। সবাই সজাগ, কিন্তু আমি বুঝতেছি সবাই সজাগ, কিন্তু আমি তাদের ডাকি, কিন্তু আমার কোনো গলার মধ্যে স্বর বেরোচ্ছে না, কোনো আওয়াজ বেরোচ্ছে না। তো এমন সময় দোয়া দরুদ পড়তে থাকি, কিছু হাতে একটু শক্তি আসে। তারপরে আমি ওই জিনিসটাতে আঘাত করতে চাইলাম। আঘাত করাতে কি হলো, তার শরীরটা ভেদ করে তার পিছনের দিক থেকে চলে গেল, কিন্তু তার শরীরে আঘাতটা লাগলো না। তারপরে আমি আম্মুকে ফোন দিতে চাইলাম, কিন্তু নাম্বারটা ডায়াল করার মতো শক্তি আমার হাতে ছিল না। এমন সময় আমার মাথায় আসলো যে আমার ফার্স্ট ডায়াল লিস্টে কে আছে। যে আমার সে একটা ফ্রেন্ড, খুব ভালো একটা ফ্রেন্ড হাসনা ছিল আমার ডায়াল লিস্টে। তো আমি ওরই কল দিলাম। ডায়াল লিস্টে কে ছিল তখন কল দিয়ে বুঝতে পারলাম যে কে ছিল, মনে আসছে। তারপরে কল দিলাম, ও রিসিভ করলো। এতটুকু বুঝতে পারলাম ও হেলো হেলো বলতেছে, কিন্তু আমার কোনো শব্দ সে শুনতে পাচ্ছে না। সে কয়েক মিনিট হেলো হেলো বলার পর বিরক্ত হয়ে রেখে দিল, কেননা রাতের বেলা কাউকে যদি ফোন দেওয়া হয়, সে হেলো হেলো না বললে সে বিরক্ত হবে, স্বাভাবিক। তো আমি ফোনের আশা ছেড়ে দিলাম, তাকে আবার ওই জিনিসটাকে আঘাত করতে চাইলাম। আঘাত করার ফলে কি হলো, সে আমাকে টেনে হিস্ট্রে ফ্লোরে ফেলে দিল। আমি ভাবলাম এই বুঝে আমি বেঁচে গেলাম, কিন্তু না। একটু উঠবো এমন সময় সে আবার আমাকে চেপে ধরে, এমন ভাবে চেপে ধরে এইবার আমি আমার বাঁচার আশা একদম ছেড়েই দিলাম যে আমি বাঁচতে পারবো না। এমন সময় খেয়াল করলাম যে আমার সেই গলা চেপে ধরার পর আমার লালা বেরিয়েছিল, লালা বের হয়ে আশেপাশে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়েছিল। তো আমি ড্রিম লাইটের আলোতে আরেকটা বিষয় খেয়াল করলাম যে টি টেবিলের কর্নারে একটা গ্লাস রাখা আছে। তো মাথায় আসলো যদি গ্লাসটা কোনোভাবে ভাঙতে পারি, ওই ভাঙার শব্দে আম্মু অথবা আব্বা বা ভাইয়া কেউ হয়তো বা সজাগ পাবে, যেহেতু তারা কিছু কিছু মানুষ সজাগ। তো আমি গ্লাসটা ভাঙলাম, যেভাবে ভাঙলাম, প্রচন্ড শব্দে গ্লাসটা ভাঙলো। কিন্তু অতি দুঃখের বিষয়, আমি আজও পর্যন্ত এটার ব্যাখ্যা পেলাম না, এত জোরে গ্লাসটা ভাঙলো। আমার আম্মু মানে জেগে থাকা সত্ত্বেও গ্লাসের আওয়াজটা শুনতে পেল। এর একটু পর আবার আমি দোয়া দরুদ একদম আশা ছেড়েই দিলাম, দোয়া দরুদ করতে থাকলাম। এমন সময় আমার গলা দিয়ে একটু আওয়াজ বের হচ্ছে। এমন সময় আম্মুরে ডাকতে চাইলাম। আম্মুর অনেকক্ষণ ডাকার পরে আম্মু বলতেছে, অর্ণব, আব্বারে বলতেছে, আমি শুনতেছি যে অর্ণব মনে হয় আমাকে ডাকতেছে। তারপর আম্মু আমার রুমে আসলো, এসে দেখলো আমি বিছানায় নেই। আম্মু টোটালি অবাক হয়ে গেল। তো তারপর আম্মু লাইট জ্বালালো, দেখে আমি ফ্লোরে শুয়ে শুয়ে নিজের গলা নিজে চাপতেছি, প্রচন্ড জোরে জোরে নিজের গলা নিজেই চাপতেছি। তো আর আমার নাক মুখ সব দিক দিয়ে লালা জোরে ছিল, পুরো ফ্লোর ভিজে গেছে আমার লালায়। তো আরেকটা বিষয় খেয়াল করলো আম্মু যে আমার শরীরের উপরে একটা ছায়ার মতো কি যেন আছে। এটা আমার আম্মু যখন আমাকে টাচ করলো, তখন এই ছায়াটা জ্বালানো দিয়ে বের হতে চেষ্টা করলো, কিন্তু জ্বালানোর মধ্যে পর্দা লাগানোর ফলে সে বেরোতে পারছে না। এমন সময় পর্দাটা ছিঁড়ে বের হয়ে গেল। তো আম্মু তারপরে খেয়াল করলো যে আমার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর, মাথায় পানি দিল, ট্রিটমেন্ট করালো। পরদিন একটা হুজুরকে দেখানো হলো আমাকে। হুজুর এইভাবে ব্যাখ্যা দিল যে এটা হচ্ছে একটা দুষ্ট জিন,
হয়তোবা আমি তার কোনোভাবে তার ক্ষতি করেছি, এই কারণে সে আমাকে মারার চেষ্টা করতেছিল। যদি আমার আম্মু সঠিক সময়ে না আসতো তাহলে সে আমাকে মেরেই ফেলতো। তারপর দিন আমার কয়েকটা ফ্রেন্ড, রিয়াদ, সোহাগ, তামসেন, শাওন, ওরা রনি, ওরা গেছিল সবাই বাসায়। ওরা দেখছে যে আমার মশারিটা ছেঁড়া, তারপরে জানালার পর্দা ছেঁড়া। তারপর 3 দিন আমি অসুস্থ ছিলাম, 3 দিন পর আবার সুস্থ হলাম। এই ছিল আমার ঘটনা। আপনার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ এবং এখন আপনি পুরোপুরি সুস্থ, আপনার আর কোনো সমস্যা নাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট্ট বিরতি যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। চলে যাবো আমরা ঘটনায় এবং আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন আরো একজন নতুন অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আচ্ছা নামটাকে শুনি। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমার নাম আসাদুজ্জামান মুবিন। আপনি লাস্ট কবে ঘুরতে চলে এসেছিলেন? আমি লাস্ট 1.5 বছর আগে। 1.5 বছর আগে। মাঝখানের সময়টা আপনি মালয়েশিয়া ছিলেন এবং আবারও মালয়েশিয়া চলে যাবেন কালকে। জি, কালকে আপনার ফ্লাইট, রাইট? এবং এর মাঝখানে যে আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন এই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। এবং আপনি বলছিলেন যে আপনি ঘটনার শুরুতে মনে কিছু ইনফরমেশন দিবেন আপনার এলাকা সম্পর্কে মালয়েশিয়ার। ইনফরমেশনটা হচ্ছে আমি যে এলাকাটায় থাকি সেটা সেলাঙ্গর এস্টেট বলে। আর ইনফরমেশনটা হচ্ছে আমার প্রথমে আমি গিয়ে এরকম শুনেছি অনেক মালয়েশিয়ানের কাছে যে জোহর বারু যে স্টেটটা আছে মালয়েশিয়া সিঙ্গাপুর বর্ডারের কাছে, সেই স্টেটটা অনেক হন্টেড এবং ওখানে অনেক এ ধরনের ঘটনা ঘটে। তো সেখানে সাধারণত এরকম হাইওয়েতে যখন রাতে গাড়ি চলে সেখানে আপনি যদি গাড়ির জানালা খুলে দেন তাহলে অনেক ধরনের আমরা পবিত্র জায়গাগুলোতে গেলে যেরকম আমরা সুবাস পাই বা ঘ্রাণ পাই, সাধারণত ঘ্রাণ আমরা ওখান থেকে সাধারণত পাওয়া যায়। আর যেটা হচ্ছে যে ওখানে একটা হন্টেড প্লেস আছে ভিলা নাবিলা। তো এটা আমার নিজের অভিজ্ঞতা, যেটা সম্পর্কে মানে কি ধরনের কথা প্রচলিত ছিল? প্রচলিত হচ্ছে ওখানে কেউ রাতে থাকতে পারে না। আর হচ্ছে যে ওখানকার যে জানালাটা রাস্তার দিকে মুখ করা, সেই জানালাটা থেকে অনেকেই অনেক ধরনের অদ্ভুত ঘটনা দেখে যে বাড়িটাতে ঘটছে। এটা দিনের বেলাতেও দেখা যায়। এটা এরকম ইন্টারনেটে গিয়ে যদি ভিলা নাবিলা জোহর বারু এরকম কিছু টাইপ করে সার্চ করা হয় তাহলে অনেক ইনফরমেশন পাওয়া যাবে। তো যেটা হচ্ছে আমি নিজে যেটা দেখেছি সেটা হচ্ছে একটা চেহারা দেখা যায় জানালা থেকে এবং সেটা চেহারাটা বিকৃত একটা চেহারা, সেটা দেখা যায়। যাই হোক, এরকম অনেক হন্টেড ঘটনা মালয়েশিয়াতে ঘটে এবং একটা বড় দেশ হিসেবে, জনসংখ্যা কম হিসেবে অনেক ঘটনাই সেখানে ঘটে থাকে। তো যেটা হচ্ছে আমার ঘটনাটা হচ্ছে রিসেন্টলি ঘটে যাওয়া ঈদের আগে। আমি 27 তারিখে ওখানে ছিলাম। তো আমাদের ঈদের ছুটি ছিল 3 তারিখ পর্যন্ত। তো আমরা এই ঈদের কথা বলছেন? এই ঈদের কথা। তো এটা হচ্ছে যে আমরা 27 তারিখ রাতে আমরা চিন্তা করি যে আমরা ফ্রেন্ডরা মিলে যারা ঘনিষ্ঠ আছি তারা একটু বিচে গিয়ে গোসল করে আসবো। তো আমরা সেখানে যাই এবং যাওয়ার সময় আমরা চিন্তা করি যে ফার্স্টে সেহরি করে তারপরে আমরা বিচে যাব। তো সেহরি করে বিচে যাওয়ার সময় হাইওয়ে দরকার হয়। তো সেটা ছিল ফজরের আগে, আমরা নামাজ পড়িনি তখন। সেহরিটা করে তাড়াতাড়ি আমরা বিচে চলে যাই। তো যখন আমরা বিচে যাওয়ার সময় আমাদের যে হাইওয়েটা পড়ে ওই হাইওয়েটাতে আমরা প্রায় শেষের দিকে আমরা দেখি যে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, একটা পুলিশের পেট্রোল কার আর একটা হচ্ছে সিভিলিয়ানদের। আচ্ছা। তো সিভিলিয়ানদের গাড়িটাতে লাইট জ্বলা আর মোটামুটি সেই তো করা শেষ হয়ে গেছে, মোটামুটি ফজরের আজানও হয়ে গেছে। মানে না, ফজরের আজানের আগে। আচ্ছা, ওকে। তো সেটা হচ্ছে এরপরে আমরা আর পুলিশের গাড়িটা সাইরেন লাইটটা জ্বলছে, এটাই। আর বাহিরে কেউ ছিল কিনা স্পিডে ওটা দেখা হয়নি আমাদের। তো আমরা সামনে চলে যাই। কিছুক্ষণ পরে দেখি যে একটা পুলিশের গাড়ি আমাদের পেছনে আসছে এবং সাইরেন বাজাচ্ছে। সাধারণত আমরা ওটা ধরে নিই যে এ ধরনের কিছু ঘটলে আমাদের চেক করার জন্য হ্যাঁ এটা এসে থাকে। তো আমরা স্লো করি সাইডে। যখন স্লো করি তখন ওরা পাশে এসে বলে যে তোমরা স্লো করো না, তোমরা আমাদের ফলো করো।
উল্টা কথা বললো একদম। জি। আচ্ছা, ওকে। তো আমরা ওদেরকে যে কথা সেই কাজ আমরা ফলো করে সামনে চলে যাই। যখন এটা পোর্ডিকসন পুলিশ স্টেশন বলে এটাকে, যেটা বিচের পুলিশ স্টেশন, ওখানে যখন আমরা যাই তখন ওরা গাড়িটা থামিয়ে ওদের পেছনের যে সিট ওটা থেকে একটা লাশ নামালো। লাশটা হচ্ছে একজন মালয়েশিয়ান মহিলা। আচ্ছা। তো আমরা যেটা পুলিশের কাছ থেকে বর্ণনা শুনতে পেলাম যে ওরা অনেক দূর থেকেই দেখছিল যে অর্থাৎ রাস্তায় যেরকম দেখা যায় ডিপারে যে দূরে একটা ঘটনা ঘটছে, তো ওরা ওই হন্টেড ঘটনাটা ওই মহিলাকে জানাতে চায়নি। জিনিসটা হচ্ছে যে মহিলাটা আর তার হাজবেন্ড, মহিলা আর তার হাজবেন্ড যেটা হচ্ছে ওখানে যায়, আর হাজবেন্ডটা গাড়ি রেখে বলে যে আমি জাস্ট একটু প্রকৃতি ডাকে সাড়া দিতে যাবো, তুমি বসো। তো এই টাইমটা এসে পেছনে যায়, গাড়ির পেছনে একটু নিচে নামে। আর পাশে পাম বাগান, যেটা পাম গাছের যে বাগান সেটা থাকে দুই পাশেই পাহাড়ে। তো সে একটু নিচে নামে। তো এটা যখন পুলিশ দেখে যে ওখানে এরকম কিছু ঘটনা ঘটছে, তখন ওরা ওখানে গিয়ে দাঁড়ায় গাড়িটার সামনে, এবং গাড়িটার সামনে গিয়ে দাঁড়িয়ে মহিলাটাকে বলে যে আপনি আমাদের সাথে চলে আসেন, জাস্ট ফলো করেন আমাদেরকে। পুলিশ বলে? জি, পুলিশ বলে। হাজবেন্ড ওখানে ছিল না। আচ্ছা, ওকে। তো ওয়াইফকে বলে যে আপনি চলে আসেন আমাদের সাথে। যখন সে বলে তখন বলে যে আমার হাজবেন্ড তো পেছনে গেছে, এখন তো সম্ভব না, আমার হাজবেন্ড আসুক আমরা একসাথে। তো বলে যে আপনি আপনার হাজবেন্ডের চিন্তা আপনাকে করতে হবে না, সেটা আমরা দেখবো পরে, কিন্তু আপনি চলে আসেন। তো মহিলার একটু সন্দেহ হয়। যখন সন্দেহ হয় তখন তিনি পিছনে ফিরে দেখেন, তো পুলিশের গাড়ির যে লাইটটা ছিল হেডলাইট, তো হেডলাইটটা পেছনে যাচ্ছিল। তো ওই আলোতে তিনি দেখেন যে তার হাজবেন্ডের উপরে বসে কোনো একটা কিছু, অর্থাৎ এই দুনিয়ার বলা যায় না সেই জিনিসটা, তার হাজবেন্ডের লিভারটা খাচ্ছে। মানুষ না অন্য কিছু একটা, যাই হোক সেটা হতে পারে অনেক কিছুই। তো সে খাচ্ছে লিভারটা, এবং এটা দেখে মহিলা চিৎকার করে ওখানে মারা যায়, স্ট্রোক করে বা যেকোনো করে কিছু একটা। তো মারা যায়। তো পুলিশ ওই দিকে যায়নি, কারণ মালয়েশিয়া পুলিশ দেখা যায় যে বেশিরভাগ মানুষই আধ্যাত্মিক টাইপের যে কথাগুলো আমরা শুনি বা এরকম হন্টেড জিনিসের উপর অনেক বিশ্বাস তাদের। তো পুলিশ ওখানে যায়নি, তারা শুধু মহিলার লাশটাকে নিয়ে চলে আসে। সেটাই আমরা দেখি। আপনার লাশটা একদম ওই সময় দেখতে পেয়েছিলেন? জি। ওকে, এই ছিল আপনার ঘটনা, রাইট? আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আমরা পরবর্তী ঘটনায় যাব। আবারও স্টোরি আছে, যে স্টোরিটা আমরা এখন শুনবো, এবং এর মাধ্যমে তার স্টোরিগুলো শেষ হয়ে যাবে। আমি থার্ড স্টোরিটা শুনি। আপনার নামটা প্লিজ আরেকবার বলবেন। হ্যালো রাসেল ভাই, আমি অর্ণব, নারায়ণগঞ্জ থেকে। জি। হ্যালো লিসেনার্স, এখন আমি যে ঘটনাটা বলবো এই ঘটনাটা হচ্ছে এই বছরেরই ফার্স্টের দিকে, জানুয়ারির দিকে। তখন দেশে খুব অরাজকতা চলছিল আর কি, অবজ টাইপের কিছু। তো আমার বাসা থেকে ফোন করছে যে তুমি বাসায় চলে এসো রাতের বেলা। রাত তখন 9টা বাজে। তো যেহেতু আমার বাসা নারায়ণগঞ্জ কাছেই, তো আমি রওনা দিলাম। অর্ধেক রাস্তায় আসার পর আর গাড়ি পাচ্ছিলাম না। নারায়ণগঞ্জের সাইনবোর্ড নামক এলাকায় দাঁড়িয়েছিলাম আমি। এমন সময় একটা লোক আসলো, মুসিমুন টাইপের একটা গাড়ি নিয়ে। লোকটা এসে বললো, ভাই আপনি কি গাড়ি পাচ্ছেন না? আমাকে না, পাচ্ছি না। ওঠেন, আপনার সামনে নামাই দেব। উনি আমাকে বললেন আপনি কোথায় যাবেন? আমি একটা জায়গার নাম বললাম। উনি বললো আমার এলাকা তো ওই দিকেই, আপনারা আমি ওই জায়গায় নামাই দেব। তো উঠলাম। ওঠার সময় খেয়াল করলাম ওই যানবাহনটার মধ্যে একটু রক্তের দাগ হালকা। তো ওনাকে বললাম এগুলো কিসের রক্ত? তারপর উনি বললো এটা একটু আগে লাশ পরিবহন করছি, তো তাই রক্তটা লেগে আছে, কালকে সকালে ধুয়ে ফেলবো। আমি অবাক হয়ে গেলাম, একটু ভয়ও পাচ্ছিলাম। ওনারা জিজ্ঞাসা করলাম লাশ পরিবহন? আমি তো এই কাজই করি। কোনো অপমৃত্যু হলে আমি ওই ডেড স্পট থেকে লাশটা নিয়ে মর্গে যাই,
মর্গে যাওয়ার পর লাশটা যখন নাকি ময়নাতদন্ত করা হয়, তারপর ওই লাশটা নিয়ে আবার আগের স্থানে ফিরে দিয়ে আসি। এটা হচ্ছে আমার কাজ। মাঝে মাঝে ডক্টরদের সাথে ভিতরে থাকি, রুমের ভিতরে থাকি লাশ কাটার সময়। তো আমার আগ্রহ বেড়ে গেল, ভয় পাচ্ছিলাম, তারপর আগ্রহ বেড়ে গেল। তারপর ওনার বললাম, আপনার চেহারাটা আজকে কেমন যেন লাগতেছে আপনারে, আপনি বলেন তো কি আপনার। তারপর উনি আমারে বললেন, আজকে আমার সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটছে। খারাপ ঘটনা বলতে আপনি কি চিন্তায় আছেন? চিন্তা মানে আমার জীবন নিয়ে টানাটানি, এভাবেই বলতেছে। আমি বললাম, বলেন। তারপর উনি বলতেছে যে শীতললক্ষা নদী থেকে একটা বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, এটার খোঁজ পাওয়া যাচ্ছে না। তো ময়নাতদন্তের পর আমারে বলছে যে নারায়ণগঞ্জের মদনপুর নামক এলাকায় দিয়ে আসতে, মানে সোনারগাঁ থানায় যাবে। আচ্ছা। তো অর্ধেক রাস্তায় আসার পর লাশটা নিয়ে উনি একাই পরিবহনের জন্য দায়িত্ব নিছে। অর্ধেক রাস্তায় আসার পর উনি রাত তখন 7টা-8টার দিকে বাজে। তো যেহেতু অবরোধের দিন, গাড়ি চলাচল করতেছে না, রাস্তায় একাই প্রায়। তো খেয়াল করলো যে উনি যেখান দিকে যাচ্ছে জাস্ট ওই দিকে বাতাস বইতেছে, গরম গরম বাতাস, সামনেও নেই বাতাস, পেছনেও নেই, জাস্ট ওনার যানবাহনটা ভেদ করতেছে বাতাসগুলা। তো এরকম করতে করতে হঠাৎ করে সামনে একটা ব্রিজ, বড় ব্রিজ, সেটা নারায়ণগঞ্জে মানে বিখ্যাত একটা ব্রিজই, কাশপুর ব্রিজ বলে। তো ব্রিজের গোড়ায় এসে উনি খেয়াল করলো যে ওনার নসিমো টাইপের যে গাড়িটা ওনা খুব ঝাঁকে দিছে, একটা প্রচন্ড পরিমাণ নড়ে উঠছে। খেয়াল করলো লাশ যে মানে দাগ ছিল, এই কাগজগুলো আছে কিন্তু ভিতরে লাশটা নেই। উনি তো অনেক অবাক, কিভাবে হলো, অনেক ভয়। গাড়ি দরজা নিশ্চয়ই বন্ধ ছিল। হ্যাঁ। তারপরে উনি ফোন দিল, মর্গে ফোন দিল, পুলিশকে ফোন দিল, জানাইলো বিষয়টা। পুলিশ আসলো। তো পুলিশ আসার পর ইনভেস্টিগেশন হলো বিষয়টা। ওরা ধামাচাপা দিতে চাচ্ছে পুলিশটা, যেহেতু এটা নিয়ে ঝামেলা হতে পারে, যেহেতু বেওয়ারিশ লাশ। তো এমন সময় এই বিষয়টা ওরা এড়িয়ে গেল। তো পরদিন সকালবেলা খেয়াল করলো যে এটা শীতললক্ষারই কোন এক তীরে আবার ওই লাশটাই পাওয়া গেছে। এই ছিল আমার ঘটনাটা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের কাছে আরো বেশ কিছু SMS এসছে। ডিজে রাসেল আমাদের SMS করেছেন, আছে তার বার্থডে জন্ম। আমরা SMS পড়বো পরে, আমরা আপাতত ঘটনায় যাই। এবং আমাদের সাথে এই মুহূর্তে আরো একজন নতুন অতিথি জয়েন করেছেন। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন? আমি আশরাফুল ইসলাম রিমন। আমি এসেছি গজমলটনের হাই স্কুল থেকে। আপনি টিচার, রাইট? জি, আমি সরকারি ইংলিশ শিক্ষক আর কি। আচ্ছা, অলরাইট। সো আপনার নিশ্চয়ই অনেক স্টুডেন্ট এখন শুনছে আপনাকে। জি, অলরাইট। আমার একটি স্টুডেন্ট আছে আমার কোচিং এর আর কি, উর্মি, আমার ভাগ্নি শক্তি এবং বড় আপু আছে। আচ্ছা, আমরা একটু শুনি আপনার কাছে ঘটনা। আপনি বেসিক্যালি যে ঘটনাটা মানে বলবেন সেটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঢাকাতেই ঘটছে আর কি। আচ্ছা, মানে ঘটনাটা হচ্ছে আমার দাদু ছিল একটা মানে গ্রামে, উনি কবিরাজ ছিল। এরকম দেখা যেত যে অনেক অনেক লোকই ছিল যে একটু পাগলের মতো, দেখা যাচ্ছে কোনো কথাটা তো শুনতো না, কিন্তু যখন তার সামনে যেত তখন যদি সে ডেকে খাবার দিত চুপচাপ খেয়ে নিত। এরকম অনেকেই তার কাছে থাকছে। এবং এমন একজন ছিল যে দেখা যেত যে তারকে ছেলের মতোই আদর করতো। সে লোক এখনো বেঁচে আছে আর কি। তো ওই দাদির সঙ্গে হয়তো বা জিন জাতীয় এরকম কিছু ছিল। তখন উনাকে বলছে নাকি, উনি মারা যাওয়ার সময় বলছে যে যদি আমরা আমাদের যারা আছি আর কি রিলেটিভ, তাদের সবার সঙ্গে সাক্ষাৎ করবে। তো এই প্রেক্ষিতেই দেখা যায় যে আমি মাঝে মধ্যেই একজনকে দেখতে পাই। একজনকে আপনি দেখতে পাই? আচ্ছা, এবং মানে কিভাবে দেখতে পান? একদম মানে সশরীরে মানুষের অভাবে। আচ্ছা, আমি ফার্স্ট যেদিন তাকে দেখি, আমি রুমে পড়তেছি, টেবিল ল্যাম্প জ্বালিয়ে, আমার ফ্রেন্ডরা সবাই ঘুমাচ্ছে, হঠাৎ করে একটা শব্দ হয়েছে। তো শব্দের পর আমি তাকিয়ে দেখছি, আমার দৃষ্টিটা তাকানোর পরে সরাসরি টেবিলের উপরেই গেছে। এখন দেখি টেবিলের উপরে একজন বসা আছে, বসা অবস্থায়, একদম সুন্দর চেহারা, ফর্সা এবং দাড়িওয়ালা এবং সাদা জুব্বা পরা। এবং ভাইয়া এটা দেখার পরে আমার কখনোই, এর আগে আমি যতবার দেখছি, মানে আমার কখনোই ভয় লাগে নাই ওনাকে দেখে। এবং ওনাকে দেখার পরেই আমি পরক্ষণে উজু করে নামাজ পড়তে বসে গেছি এবং নামাজটা শেষ করছি। তখন আর তাকে ইয়ে করতে পারিনি। আর এরপরে ঘটনাটা ঘটে হচ্ছে 2010-এর দিকে, সেটা আদাবরে থাকা অবস্থায় আমাদের পরীক্ষা চলে। পরীক্ষার মধ্যে আমরা পড়াশোনা করতেছি, ওই সময় ইলেকট্রিসিটি চলে যায়। যার পরে বাসার যত ফ্রেন্ড ছিল ওরা সবাই নিচে যায়, বলে যে আসো তাকে আসি। আমি বললাম না, আমার কালকে পরীক্ষা, যাব না।
আমি ক্যান্ডেল লাইট দিয়ে পড়াশোনা করতে